আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে এনসিপি নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি হচ্ছে তারা এককভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। রিপোর্টটি করেছে দৈনিক যুগান্তর। পর্যায় থেকে তৃণমূলে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে জোট না হলেও নির্বাচনী কৌশল হিসেবে অভিন্ন এজেন্ডা এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। আসন্ন নির্বাচনে ঢাকাসহ অন্তত ১৭০টি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি। এছাড়া নাহিদ ইসলাম, আরিফুল ইসলাম আবিদ, ডক্টর তাসনিম জারা, সামান্তা শারমিন, নিভা সহ শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন নেতা ঢাকা ও আশপাশের আসন থেকে লড়বেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, আসন্ন সংসদের নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে না গিয়ে স্বতন্ত্র অবস্থানে থাকার বিষয়ে বেশিরভাগ নেতাকর্মী মতামত দিয়েছেন। এছাড়া আসন্ন সমঝোতার কথাটির সঙ্গেও আমরা একমত নই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে। সূত্র জানিয়েছে এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি। তবে এই ক্ষেত্রে জামাত ইসলামীও পিছিয়ে নেই। তারাও এনসিপিকে তাদের নির্বাচনী জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার আড়ালে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক যুগ্ম আহ্বায়ক যুগান্তরকে বলেন, নিজেদের সঙ্গে জোট না করলেও এনসিপি যাতে কোনোভাবে জামায়াতে যোগ না দেয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে ঢাকার বেশ কয়েকটি আসন সহ অন্তত 20টিতে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মন্ত্রিসভায় এনসিপির প্রতিনিধি রাখা হবে এমনটাই বলা হচ্ছে। তবে এসব বিষয়ে এনসিপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু বলা হয়নি। ইসলামকে ব্যবহার করা একটি প্রবণতা নতুন করে মাথাচাড়া দিয়েছে এবং ইসলামকে ব্যবহার করে সামাজিক শক্তি তৈরি করে ইসলামের নামে সমাজকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে নারীর ড্রেস, কে কিভাবে চলবে, কে কি কাপড় পরবে, কার কতটুকু স্বাধীনতা থাকবে, এই বিষয়গুলোকে করা হচ্ছে সামাজিক শক্তির নামে। পিছনে মদতদাতা হিসেবে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর কোনো না কোনো ভূমিকা আছে। তারা পর্দার অন্তরালে থেকে কাজটি করছে এবং এই ক্ষেত্রে যে নামগুলো উঠে আসে সেটি হচ্ছে হেফাজত ইসলাম এবং জামাত ইসলামের নাম আছে। এটি একটি অ্যালার্মিং সাইন। এটি যদি চলতে থাকে তাহলে আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে আরেকটি নতুন প্রতিবন্ধকতা হিসেবে দেখা দেবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি। তার সাথে পূজাকে মিলিয়ে ফেলছে। তারা মসজিদে রাজনীতি করতে না দিলে মসজিদে কোরআন পাঠ করা যাবে না এমন কথা বলছে। তারা রাতের অন্ধকারে গিয়ে বিভিন্ন ভাষায় তাবলিকের নামে তারা জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। এই ধরনের আসলে মানে রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য ইসলামকে, ধর্মকে যারা ব্যবহার করছে তারা মানে কতটুকু বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে পারবে, এটা নিয়ে আমার কাছে মনে হয় যে এটা এখন সাধারণ মানুষের কাছে একটি সন্দেহ বা একটি উদ্দীপনা তৈরি হয়েছে, যে এই শঙ্কা তৈরি হয়েছে যে আসলে কি হতে যাচ্ছে। অন্যদিকে বিবিসি একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টে বলা হচ্ছে নতুন করে তরুণদেরকে অস্ত্র প্রশিক্ষণ এবং মার্শাল আর্টের মতো জিনিস শেখানো হচ্ছে। উদ্দেশ্যটা এখনো পর্যন্ত পরিষ্কার না। এবং অস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দিতে রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশে নতুন এক কর্মসূচি শুরু হচ্ছে। সরকারি ভর্তি বিজ্ঞপ্তিতে একে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে। তবে এই পদক্ষেপ জাতীয় প্রতিরক্ষা জোরদারের লক্ষ্য নিয়ে এমন প্রচারই করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তার ভাষায় এর মাধ্যমে বাংলাদেশে ভবিষ্যতের জন্য রিজার্ভ ফোর্স তৈরি হবে। ফায়ারিং এর, শুটিং এর থিওরিটিক্যাল দিকটাও শেখানো হবে এবং একই সাথে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে। আইডিয়াটা হচ্ছে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে, এবং আমাদের সামরিক এবং ভৌগোলিক বাস্তবতা এটা আমাদের জন্য অপরিহার্য। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, এই প্রকল্পে গুলির অনুমোদন, বাজেট ও অবকাঠামো সহ নানা জটিলতার কারণে সরাসরি গুলি চালানো শেখানো সম্ভব হচ্ছে না। আমি মনে করি যে প্রতি বছর অ্যাটলিস্ট 20,000 যুবকদের যদি এই প্রশিক্ষণটা আরো বড় পরিসরে দেওয়া যায় এবং সিলেবাসটা আরো বৃদ্ধি করা যায়, একদম লাইভ রাউন্ড ফায়ারিং পর্যন্ত শেখানো যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের এটা গণপ্রতিরক্ষার জন্য, জাতীয় প্রতিরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানাচ্ছেন, জাতীয় প্রতিরক্ষার ধারণা থেকেই তারা এই উদ্যোগটি নিয়েছেন। বাংলাদেশের 18 থেকে 35 বছর বয়সীদের জন্য আত্মরক্ষা এবং
আগ্নেয়াস্ত্রের মৌলিক প্রশিক্ষণের বিষয়টি নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমি মনে করছি যে আসলে মেয়েদের জন্য এটা খুবই দরকার, কারণ আমরা জানি যে আসলে সাম্প্রতিক সময়ে রেপ বা অন্যান্য বিষয় কতটা বেড়ে গিয়েছে। দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ তরুণ, তারা সবাই চায় যে তার দেশকে রক্ষা করার জন্য, কিন্তু বিষয় হচ্ছে আমরা অস্ত্র ট্রেনিং নেওয়ার মতো ওই যে মানসিক যে আমাদের ম্যাচিউরিটি, ওই অবস্থাতে আমরা নাই। প্রথমত এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যুব সমাজ বা বাংলাদেশের ইয়ং জেনারেশন অস্ত্র প্রশিক্ষণ নেবে দেশ রক্ষার জন্য, প্রয়োজনে যুদ্ধ করবে। আমরা ইসরায়েলে এই বিষয়টি খুব ভালোভাবে জানি যে ইসরায়েলে আছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে তার আগের কতগুলো প্রিলিমিনারি কন্ডিশন আছে, অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক এবং সার্বিকভাবে একটা দেশ কতটা সক্ষম অবস্থানে আছে। এই জিনিসগুলো শুধুমাত্র 20,000 তরুণকে অস্ত্র প্রশিক্ষণ দিলেই তারা দেশ রক্ষা করতে পারবে, বিষয়টা এরকম না। একটা দেশের অর্থনৈতিক বুনিয়াদ, একটা দেশের সার্বিক যে নীতি এবং একটা দেশের উন্নয়নের জন্য যে পরিকল্পনা, এই জিনিসগুলো যদি তার প্রিলিমিনারি স্টেজ পার না করে, তাহলে এই ধরনের প্রশিক্ষণের ফল তো আসবেই না, বরং এটা একটা ম্যাসাকারের রূপ নেবে বা এটার মাধ্যমে নতুন করে একটা দুর্নীতি হবে, এর বেশি কিছু হবে না। আমাদের সার্বজনীন শিক্ষা আগে প্রণয়ন করতে হবে, বিশেষ করে এলিমেন্টারি এডুকেশন বা প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশনটা এমন হতে হবে যে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের পরে একটা যুবক বা যুবতী বা তরুণ বা তরুণী যেন একটি মিনিমাম চাকরি করার মতো যোগ্যতা অর্জন করে, এবং রাষ্ট্রের কাজ হচ্ছে তার জনগণের ওই বয়সের সকল নারী এবং পুরুষ এর যারা কর্মসংস্থানে যেতে চায় ওই সময়, তাদের সেই ব্যবস্থাটা হলো কিনা, অর্থাৎ রাষ্ট্র এই বিষয়ে সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করবে। এভাবেই শিক্ষা এবং শিক্ষার সাথে কর্মসংস্থান এবং শিক্ষার সাথে কর্মসংস্থান যখন রাষ্ট্র দ্বারা অ্যাটলিস্ট মনিটরিং হবে, তখন রাষ্ট্র এটা রেসপন্সিবিলিটি নেবে। এই রেসপন্সিবিলিটি নেওয়ার মাধ্যমেই এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন উইথ কর্মসংস্থান বিষয়টি যখন রাষ্ট্র দ্বারা নিরূপিত হবে, তখন রাষ্ট্র বাধ্য হবে অর্থনৈতিকভাবে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কর্মসংস্থান তৈরি করতে দেশে এবং বিদেশে।